মানুষের শরীরেও তার পরিচিতির চিহ্ন থাকে, তবে তা খুব কাছের স্বজন বা পরিবারের লোকজনই বুঝতে পারে। কিন্তু কোনো নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন বা স্বজনরা যদি তার শেষ পরিণতি সম্পর্কে না জেনে থাকেন, তখন কি হয়? তখন তার নাম হয় বেওয়ারিশ। আর লাশ যদি বেওয়ারিশ হয়, তাহলে কোন প্রক্রিয়ায় দাফন বা সৎকার হয়, এবার চলুন সেটা দেখে আসি। আঞ্জুমান মুফিদুল ইসলামের একটি লাশবাহী গাড়ি আসলো। বেওয়ারিশ লাশ দাফন কাফনের জন্য স্বনামে বিখ্যাত আঞ্জুমান মুফিদুল ইসলাম। বেওয়ারিশ লাশগুলো উঠানো হলো গাড়িতে, 7টি লাশ। লাশবাহী গাড়িটিকে অনুসরণ করছে তালাশ টিম। 45 মিনিট পর জানাজা হলো, তারপর দাফন। আঞ্জুমান বেওয়ারিশ লাশে দাফন করা হইল, 2টা পুরুষ 1টা মহিলা। লাশের সংখ্যার গোলমাল মনে হচ্ছে। আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তাদের কেউ হয়তো বিষয়টি পরিষ্কার করতে পারবেন। কি কোনো তথ্য লাগবে? হ্যাঁ, আগে এই টিচারের সাথে কথা বলেন। পরিসংখ্যানগুলো নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এমনি আর কোনো সাক্ষাৎকার জাতীয় কিছু দেওয়া যাবে না। আপনাদের এখানে আপনি ক্যামেরাটা নামায় রাখেন না, ক্যামেরাটা দেখলে ভয় লাগে আমার, ওই দিকে নামায় রাখেন। হালিম সাহেবের ভয় লাগলো, আর আমাদের কাছে বিষয়টা আরো ঝাপসা হলো। 2 মাস পর লাশ কাটা ঘর বা মর্গের ডোমকে প্রশ্ন করা হলো, ওই 18 জানুয়ারি তারিখে কয়টি লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেয়া হয়েছিল? 18/1/14 তারিখে জানুয়ারি মাসের আমাদের ঢাকা মেডিকেল থেকে 4টা ডেড বডি তারা নিয়ে যায় আঞ্জুমান মুফিদুল ইসলাম। 4টা কি বেওয়ারিশ? বেওয়ারিশ। 18 জানুয়ারিতে আঞ্জুমান মুফিদুল ইসলাম কয়টা লাশ দাফন করেছে তা জানতে আবারও সেখানে তালাশ টিম। 3টিও নয়, 7টিও নয়। কাগজপত্রে দেখা গেল ওই দিন মোট 16টি লাশ দাফন করা হয়েছে। শুধু আঞ্জুমান মুফিদুল ইসলামই বছরে গড়ে 1,500 বেওয়ারিশ লাশ দাফন করে। লাশের হিসেবের এসব গড় মিলে সুবিধাকার। অনুসন্ধান ভিন্ন রহস্যের দরজার দিকে যাচ্ছে। আপনারা অনুষ্ঠানের শুরু থেকে একজন বিশেষ ব্যক্তির কথা শুনছেন, যিনি অন্ধকারে বসে থেকে বিভিন্ন রকম কথা বলছেন। সেই বিশেষ ব্যক্তি কোন বিষয়ে কথা বলছেন? আমাদের ধারণা আপনারা এরই মধ্যে তা বুঝতে পেরেছেন। সেই অন্ধকারের ব্যক্তিটিকে এবার আলোয় নিয়ে আসার সময় এসেছে। চলুন তাহলে তার প্রথম কথা থেকে শুরু করা যাক। পেটের দায়ে ঢুকলাম, ওরা যে চক্র শুরু করছে এই চক্রের সাথে আমি ঢুকি। ঢোকার পরে দেখি যে যেই কাজগুলা দামারদা করাইতেছে এটা খুব অন্যায় কাজ করতেছে। প্রথমে ভয় পেলেও সত্য উদ্ঘাটনের স্বার্থে পরবর্তীতে চেহারা দেখানোতে রাজি হয় সে। এই সেই ব্যক্তি, নাম উজ্জ্বল। 2010 সাল থেকে টানা 4 বছর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে আসা মৃতদেহ কাটাছেঁড়া থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সব কাজ করেছে। কিন্তু এই 2014 সালের ফেব্রুয়ারিতে এসে কাজ ছেড়ে দেয় সে। কেন? আবার সেই আগের উত্তর তার। পেটের দায়ে ঢুকছেন, ঢুকে তো কাজ করতে হতো, এক সময় দেখি এখানে সব কাজ হইতেছে অবৈধ কাজ। এই কাজ আমার ভালো লাগে না, আমি করবো না। অবৈধ বলতে কি? অজ্ঞাত লাশ আসবে, এই লাশ বেচতে কঙ্কাল বানায় বেচবে, এগুলা মানুষের গার্জিয়ান এসে লাশ পাবে না, লাশ দাহাইতে গেলে লাশ দাহাইতে পারবো না, এগুলো কাজ তো আমি তো করতে পারবো না। এই কাজ করেননি আপনি? না জি না, আমারটা করাইছে, এখন আমি করি না, আমি চলে গেছি। কি করাইছে? সুমন। চিনতে পেরেছেন এই সুমনকে? এই সুমন সেই সুমন যার সাথে এই পর্বের শুরুর দিকে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এবার তার আসল কর্মকাণ্ড বের হবে। অ্যাকচুয়ালি আমি এটার বিষয়ে একটা কথা বলবো, যে কিছুদিন আগে এখানে কিছু সাংবাদিক আসছিলেন। মূল প্রশ্নের উত্তর না দিয়ে কথা অন্যদিকে ঘোরানো শুরু করলো সুমন। কিন্তু তালাশ টিম অনর। উনি যে অভিযোগটা করলেন যে এখান থেকে লাশ বিক্রি করে দেওয়া হয়, কঙ্কাল বিক্রি করা হয়, এটা হইলো, আমি একই কথা বলবো যে এটা আসলে যদি এরকম ধরনের আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, আমি চাই এটা তদন্ত হোক। আসলেই তো
শুধু শুধু মুখে মুখে চিৎকার না করে কর্মে প্রমাণ করাটাই উত্তম হবে। আর যে তদন্তের চ্যালেঞ্জ সুমন ছুড়ে দিয়েছে সেই চ্যালেঞ্জটিও গ্রহণ করা দরকার, কিন্তু তদন্ত করবে কে? তদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে যতটা পথ যেতে হবে ততটা যাবার সময় আপাতত আমাদের হাতে নেই। তাই সুমনের চ্যালেঞ্জ আমরা ছুড়ে দিতে চাই উজ্জ্বলের দিকে। আমি শুধু শুধু মুখে না ছিলে, আমি কর্মের প্রমাণ ছিলেছি। উনি তো এটা অস্বীকার যাচ্ছেন যে উনি তদন্ত চাচ্ছেন বা এটা হয় না আসলে, তো এই মিথ্যা অভিযোগগুলো আপনি কেন আনতেছেন? আমাদের করাইছে এগুলো আমি জানি না। এখন উনি যদি বলে যে এটা মিথ্যা কথা, তো হবে না। কি কাজগুলো করাইতে বলেন তো আপনাকে দিয়ে? এই অজ্ঞাত বডিগুলো আসলে পচাই আমাকে মাংসগুলা সরাইয়া ওই বোনস গুলো আলাদা করে ফেলাইতো, মাংসগুলা দিয়ে আরেকটা লাশ বানিয়ে আঞ্জুমানের সৈকেরা দিয়ে দিত, রাত বইরা ওই ধারে জাল দিত। জাল দেওয়ার পরে এখানে একটা কফিন আছে, এই যে কফিনটা, এটার মধ্যে লাইট ফিট করা হয়। ওই লাইট ফিট করে ওটার মধ্যে শুকায় রাখে। শুকাইয়া ওই তুষার নামে এক পোলা আছে ন্যাশনালের, ওখানে মনে করেন ওই ওরা খবর দেয়, ওই এসে দেখা যায় যদি পছন্দ হয় টাকা দিয়ে যায়, অনেক সময় তো আমারও টাকা আনতে পারে। সুমন এতক্ষণ উজ্জ্বলের সব কথা শুনছিল। এই ক্ষেত্রে তো আমি আপনাকে একটা কথাই বললাম যে এটা তদন্ত হোক। আবারও তদন্তের চ্যালেঞ্জ। তদন্ত হোক, তো এই আঞ্জুমানে যদি তদন্ত করে খবর করে একটা বোনস পাবে না, সব কাপড় চোপড় মাংস টাংস কোনো বোনস পাবে না ওখানে। হঠাৎ দু একটা লাশ যে সময় দেখতাম যে আমরা এগুলা মানে করা যাবে না, সমস্যা হয়েছে, তখন ওই লাশটা দেওয়া হয়তো। এই যে একটা কফিন বক্স, কষ্ট করে একটু এই যে লাইট লাগানো ওখানে, আমার দিয়ে এগুলো সব করায়। এখন আমি পরে দিন ধরে আবার সুমন। অ্যাকচুয়ালি নতুন বোনস কি কখনো এরকমটা হয়েছে? আমি দেখি এটা কি নতুন না পুরাতন, কি মনে হয়? এটা অনেক আগের, এটা মানে বেশি সিদ্ধ দেওয়ার কারণে যাওয়া হয়ে গেছে এগুলা। তো পুরাতন নতুন একসঙ্গে মিশালো কেন? ওই শর্ট ছিল, মানে সেট মিলানো। সেট মিলানো হয়েছে। আমরা যদি এগুলো স্টুডেন্টদের হাতে না দিই, স্টুডেন্টরা পড়বে কোথা থেকে? স্টুডেন্টরা পাবে কোথায়? স্টুডেন্ট তো আর মানুষদেরকে মাইরা আর করবে না। সুমন ঠিক কথা বলেছে। মনে হচ্ছে মেডিকেলের শিক্ষার্থীদের জন্য অনেক দরদ তার, কিন্তু দরদ দিয়ে তার দায়িত্ব নির্ধারিত হয় না। তাহলে লাশ কাটা ঘরে কর্মরতরা তাদের দায়িত্বের বাইরে আর কোনো দরদ দেখাতে পারবে কিনা সেটা জানা দরকার আগে। তারপর উজ্জ্বল আর সুমনের কাছে ফিরতে হবে আবারও, কারণ ওই লাশ কাটা ঘরের সব অংশে তালাশের ক্যামেরার চোখ পড়েনি এখনো। স্টুডেন্টদের হাতে এগুলো তুলে দেওয়ার দায়িত্ব কি আপনাদের কিনা? দায়িত্ব আমাদের কি? মোহাম্মদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক। সুমন আমাদের যা বোঝাতে চায় তাই সত্য কিনা তার উত্তর জানতে চাই তার কাছে। ওরা আমাদের পারমিশন ছাড়া কোনো অবস্থাতেই কোনো ডেড বডিতে ইনসিশন মানে ডেড বডির কাছে ধরা ওটা পারে না। বোন বিক্রি করে যেটা, হ্যাঁ, বা মর্গিত হাড়গুলো রাখা, এগুলো কি তারা পারে আইনগত ভাবে? না, ওইগুলো ওরা কিভাবে করে এটা আপনি কার কাছ থেকে শুনছেন? আমি ঠিক আইনগত ভাবে পারি জানি না। না, ওইটা তাদের করার কথা না। সুমনের কাছে আরো অনেক ঘটনা ওত পেতে আছে, কিন্তু আমরা জেনেছি প্রতি বছর দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রায় 5 শতাধিক মৃতদেহ প্রয়োজন হয়। সুমনের কথা অনুযায়ী তারাই এই মহৎ কাজের কাজী। কোথায় জাল দেওয়া হতো, কোথায়? ওই রুমে দেখেন আমাদের। উজ্জ্বলকে অনুসরণ করতে লাগলো তালাশের ক্যামেরা। গ্যাসের লাইন পাওয়া গেল এবার। গ্যাসের লাইন নেওয়া হয়। চুলা কোনটা? উজ্জ্বল এর মধ্যে লাশ জাল দেওয়ার বড় পাত্র নিয়ে এসেছে। এই লাশ কাটা ঘরে একটা আলমারি আছে। খুললে সেখান থেকে মানবদেহের বিভিন্ন অংশের হাড় বেরিয়ে এলো। বোতলের মধ্যে বিভিন্ন আলামত, যেগুলো এখানে এভাবে বোতলবন্দি হয়ে থাকবার কথা নয়। ঘরের অন্য পাশে ভিন্ন কিছু অপেক্ষা করছিল। একটি লাশ পচানো হচ্ছে। এটা পচানোর পর একটু পয়সা গেলে তখন এগুলা নিচে নামানোর পরে উনি সারা রাত্র বিয়া এই মাংসগুলা ছুটানোর পরে ওখানে জাল দেওয়া হয়। তো সকালে যখন আমি আসি তখন আমাদের দিয়ে এগুলো পরিষ্কার করা হয়। এই বস্তায় কি? এই বস্তায় বোনস, পুরান বোনস, তারপরে নতুন ময়লা ফেলা যদি দেখা যায় বোনস, আর ওরা একবারে দেওয়া যাবো না, তো এখানে পুরান কিছু বোনস আছে, ওগুলা দিয়া এটা বাইন্দা দিয়ে দেয়।
চোখের সামনে এত কিছু উদ্ঘাটিত হলেও শেষ পর্যন্ত সবকিছু ঠান্ডা মাথায় সামলে নেবার চেষ্টা করেছে সুমন। লাশ কাটা ঘরে দীর্ঘদিনের অভিজ্ঞতায় হয়তো তাকে মাথা ঠান্ডা রাখার এমন কৌশল শিখিয়েছে। লাশ দিয়ে মৃত মানুষের হাড়গোড় নিয়ে এমন ব্যবসা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি লাশ কাটা ঘরে কর্মরতদের কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়াবে সংশ্লিষ্ট প্রশাসন, এটাই প্রত্যাশা। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149, 150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম